এটা হচ্ছে স্মিথডির একটা প্রশ্ন, একদম হুবহু যা আছে তাই পড়তে হবে, ওখানে ব্যাখ্যাও দেওয়া আছে। ঠিক আছে, সার্জারিতে প্রশ্ন। হ্যাঁ প্লিজ। কোনটার জন্য? সাধারণত এমব্রিওসেন্টেসিস করা, এমব্রিওসেন্টেসিস টাইপস। থ্যাংক ইউ। আর কোথায় আছে? কোশ্চেন নাম্বার কত? কত নম্বর? কোশ্চেন নাম্বার কত? 55। Mutation is not correlate with the following. Huh? There is no detectable effect in silent mutation. It's true. Visible structure changes in the chromosome. True. Genome mutation leading to monosome. True. ঠিক আছে না? সিকল অ্যানিমিয়া ইজ এক্সাম্পল অফ মিসসেন্স মিউটেশন। আচ্ছা না, একমাত্র এখানে ডি আছে ফলস। ঠিক আছে, সো এর অ্যান্সার ইজ ডি। আচ্ছা, মিউটেশনের কি জানো? মোজাইসিজম। মোজাইসিজম বিষয়টা বলেছিলাম, একটা কারণ কিন্তু হচ্ছে নন ডিসজাংশন, এটা আরও অনেক কারণে হতে পারে। ঠিক আছে, মোজাইসিজম হতে পারে আরেকটা কারণ আছে, মোজাইসিজম হতে পারে। হ্যাঁ, অ্যানাফেজ লেগে মোজাইসিজম হতে পারে। মোট তিনটা কারণে, আরেকটা আছে ক্রোমোজোমাল কোনো একটা কারণ, আমি এক মুহূর্তে ভুলে গেছি, বলতে পারবো আমার কাছে। আচ্ছা, আরেকটা হলো মোজাইসিজম হচ্ছে যখন কোনো ব্যক্তির শরীরে আমরা যে আমাদের যে নর্মাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে যে সেল লাইনটা, এটা হচ্ছে নর্মাল সেল লাইন। আমাদের সবার যেটা আছে সেটা আমাদের নর্মাল সেল লাইন, কিন্তু যখন কোনো একটা ক্রোমোজোম এক্সট্রা আমার সাথে অ্যাড হলো, সেটা কিন্তু আমার নর্মাল, ও যে জিনিসটা তৈরি করবে সেটা কিন্তু কোনো নর্মাল সেল লাইন না, এটা এক্সট্রা সেল লাইন। সো কোনো একটা প্রাণীতে, কোনো একটা অর্গানিজমে যখন আমার নর্মাল সেল লাইন এবং অ্যাডিশনাল সেল লাইন, এটাকে আমি সহজ কথায় বুঝবো মোজাইসিজম। ইট হাইডস মাই নর্মাল সেল লাইন। ওকে, সো ব্যাখ্যাটা হচ্ছে সাইমultaneous প্রেজেন্স অফ ডুয়াল সেল লাইন ইন এ সেম পারসন। নর্মাল তো নর্মালি rather than normal, কিন্তু যেটা নর্মালি এক্স্যাক্টলি ওটা ইট হাইডস দ্য নর্মাল সেল লাইন। নন ডিসজাংশন ইজ এ কজ অফ মোজাইসিজম। নন ডিসজাংশনের কারণে মোজাইসিজম হতে পারে। ঠিক আছে, হতে পারে না? ট্রাইজোমি 21, তাহলে ট্রাইজোমি 21 মধ্যে মোজাইসিজমে শো করছে। ঠিক আছে, হতে পারে। আবার ইটসেলফ মোজাইসিজমের কারণেও আবার, এই জন্য বললাম, মানে ওইটার জন্য আছে জেনেটিক্সে আমাকে আরও ভিতরে ঢুকতে হবে। ঠিক আছে, আমাদের অত দূর যাওয়ার প্রয়োজন নাই, আর এত ডিপার লেভেলে আমি কখনো ভাবি না। ঠিক আছে, মানে জিনিসটা বোঝা, ক্লিনিক্যাল জিনিসটা তো বোঝা বেশি জরুরি। আসেন তাহলে, নিওপ্লাজম, দ্য লার্জেস্ট চ্যাপ্টার অফ দি প্যাথোলজি। ওকে, সবচেয়ে বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারের প্রথম অংশটা, প্রতিটা জিনিসই খুব ইম্পর্ট্যান্ট, এবং এই চ্যাপ্টার থেকে আপনি প্রচুর প্রশ্ন পাওয়ার আশা করতে পারেন। আপনাকে আমি জায়গাগুলো বলে দিব। পরীক্ষায় যে 10টা প্রশ্ন আসে, সাধারণ 10 থেকে 15টা কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আমরা বলার চেষ্টা করব। আজকে আমরা আমাদের চ্যাপ্টারে মূলত থাকবো হচ্ছে একটু, ধরেন এখানে সিরিয়াল আছে 1 থেকে 35, তাই না? 1 থেকে 35, এটার মধ্যে মোটামুটি ধরে নেন 20টা জিনিস আমরা পড়বো আজ। হ্যাঁ, 20 অথবা 16-17, 50% জিনিস আমরা পড়ব।
সো নিউপ্লাজমে কী কী জিনিস পড়বেন, চলে আসেন পেজ নাম্বার 2। নিউপ্লাজমে কী কী জিনিস আমরা পড়ব, আসেন নাম্বার 1-এ এক নম্বরে দেখেন ক্লাসিফিকেশন অফ সেলস অ্যাকর্ডিং টু প্রলিফারেশন, পেয়েছেন? এটা পড়তে হবে, পরীক্ষা মাঝে মাঝে আসে। এরপরে ট্রিপল স্টার দিয়ে লেখেন স্টেম সেল, ইদানিং এটা আসা শুরু করেছে, এসসিপিএসেও আসে, রেসিডেন্সিতেও এটা এসেছে, একাধিকবার এসেছে প্রশ্নটা। সুতরাং স্টেম সেল এখন কিন্তু একটা প্রাইম কনসার্ন, রিজেনারেটিভ মেডিসিন পৃথিবীর এখন একটা খুব আগ্রহের জায়গা, সব জায়গাতেই এখনই হচ্ছে। হ্যাঁ, তারপরে আসেন সেল সাইকেল। সেল সাইকেল 2 নম্বরে আছে না, সেল সাইকেল, ট্রিপল স্টার দেন সেল সাইকেল, ট্রিপল স্টার। সেল সাইকেলের ইভেন্টস, হ্যাঁ, ইভেন্টস অফ সেল সাইকেল, ট্রিপল স্টার দিবেন P53 জিন, P53 জিন। এরপরে আসেন 4 নাম্বার একটা ইনফিনিটি স্টার কোশ্চেন, ডিসপ্লাসিয়া, ব্র্যাকেটে লিখে রাখেন অল, ডিসপ্লাসিয়া সবটুকু পড়তে হবে, যা আছে সব কিছু। ইনফিনিটি স্টার পাশের যে প্রশ্নটা সেটা হচ্ছে ফিচার্স অফ অ্যানাপ্লাসিয়া, ফিচার্স অফ অ্যানাপ্লাসিয়া। এরপরে আসেন ডিফারেন্সেস, কিছু আছে টুকিটাকি দেখেছেন, ডিসপ্লাসিয়া ভার্সাস হাইপারপ্লাসিয়া বা নিউপ্লাজম, বিনাইন ম্যালিগন্যান্ট টিউমার, সার্কোমা কার্সিনোমা ইত্যাদি ইত্যাদি গেল, এটা একটু দেখবো আমরা। এরপরে আসেন ট্রিপল স্টার কোশ্চেন, এটা স্যারদের খুব পছন্দের একটা প্রশ্ন, চাইল্ডহুড টিউমার or childhood embryonic tumor, okay, childhood tumor or embryonic tumor, childhood embryonic tumor। এরপরে ছোট ছোট একটা দেখেন কোশ্চেন আছে, অকুপেশনাল, এটা এমব্রায়োনিক অরিজিন আর মিক্সড টিউমার গেল। 8 নাম্বার প্রশ্নটা অকুপেশনাল এজেন্টস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যান্সার, ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার টান দিয়ে পাশে লিখে রাখেন কয়েকটা নাম স্যারদের খুবই পছন্দ, এই জিনিসগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। নাম্বার 1 লিখবেন আর্সেনিক, নাম্বার 2 লেখেন অ্যাসবেস্টোস, অ্যাসবেস্টোস, নাম্বার 3 লেখেন ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড, নাম্বার 4 লেখেন বিটা ন্যাপথ্যালামাইন, বিটা ন্যাপথ্যালামাইন, ওকে। এগুলো অ্যাসোসিয়েটেড ক্যান্সার, এগুলো স্যারদের খুব পছন্দের একটা প্রশ্ন। তারপর নিচে দেখেন ইনফিনিটি স্টার অনকোজেনিক অর্গানিজম, এমন কোনো পরীক্ষা নাই যেখান থেকে এই প্রশ্নটা থাকবে না, বা এখান থেকে এই বক্স আছে, বক্স থেকে প্রশ্ন থাকবে না, এমন কোনো পরীক্ষা হতে পারে না, ঠিক আছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রতিটি পরীক্ষার জন্য, যে কোনো সাবজেক্টে আপনি থাকেন না কেন। এরপরে আসেন ল্যাটেন্ট টিউমার, ডরমেন্ট টিউমার, অকাল টিউমার, ইন সিটু, ইনভেসিভ, ইনফিল্ট্রেটিভ, এগুলো হচ্ছে বেসিক নলেজ, এগুলো আমরা জানার চেষ্টা করব রিগার্ডিং ক্যান্সার। এরপরে আসেন প্রি ক্যান্সারাস কন্ডিশন, এমন কোনো পরীক্ষা হতে পারে না যেখানে এখান থেকে প্রশ্ন থাকবে, ঠিক আছে। প্রি ক্যান্সারাস কন্ডিশন, নিউপ্লাজম যদি একটা প্রশ্ন থাকে সেটা থাকা উচিত প্রি ক্যান্সারাস কন্ডিশন থেকে, ঠিক আছে। প্রি ক্যান্সারাস কন্ডিশন এত ইম্পর্টেন্ট এই জায়গাটা, এটা আপনাকে পড়তে হবে। এরপরে কার্সিনোমা ইন সিটু, এটা বেসিক্যালি এক্সাম্পলগুলো, লোকালি ম্যালিগন্যান্ট টিউমার, বেসিক্যালি এক্সাম্পলগুলো, বিনাইন ম্যালিগন্যান্ট টিউমার উইথ অর উইদাউট ক্যাপসুল। 15 নম্বর প্রশ্নটা একটা ট্রিপল স্টার জায়গা, এটা পরীক্ষা থেকে প্রশ্ন আসে, যেমন হরমোন সেন্সিটিভ অর ডিপেন্ডেন্ট, মনে রাখবেন যাহা হরমোন সেন্সিটিভ তাহাই হরমোন ডিপেন্ডেন্ট, ওকে। দুইটা প্রশ্ন কিন্তু উত্তর কিন্তু একই। এরপর হরমোন রিলেটেড টিউমার, একটা ইনফিনিটি স্টার কোশ্চেন হচ্ছে হরমোন সিক্রেটিং টিউমার, হরমোন সিক্রেটিং টিউমার। 16 নম্বরে আসেন কেমিক্যাল কার্সিনোজেন, কেমিক্যাল কার্সিনোজেন আমরা দেখব। এরপরে যান টেরাটোমা, হামারটোমা, ম্যালিগন্যান্ট মেলানোমা, এসসিসি মানে কি, বিসিসি মানে কি, ভেজাল সেল, এটা সার্জন, স্কিনের যারা আছেন, রেডিওলজি যারা আছেন, সবার জন্য এটা লাগবে, আর বাকিদেরকে একটু জানতে হবে, ঠিক আছে। জিনিসটা জানবেন কিন্তু বাকিরা এটা ফলো করবেন। সবার জন্য কোনটা দরকার, সবার জন্য দরকার হচ্ছে এসসিসি, স্কোয়ামাস সেল কার্সিনোমা, হ্যাঁ, এটা সবার জানতে হবে। আর বিসিসিটাও দেখবো, জাস্ট আমরা জেনে যাবো এগুলো। চলে আসেন এরপরে অনকোজিয়েন্স, টিউমার সাপ্রেসর জিনস অ্যান্ড রিলেটেড টিউমার, ট্রিপল স্টার একটা প্রশ্ন, ঠিক আছে। টিউমার সাপ্রেসর জিন অ্যান্ড রিলেটেড, মানে সে কোন কোন টিউমারকে সাপ্রেস করে এটা জানতে হবে, একটা চার্ট আছে।
এরপরে আসেন 21 নম্বরের প্রশ্ন, টিউমার অ্যাঞ্জিওজেনেসিসের ফ্যাক্টরগুলো আপনাকে জানতে হবে। ফ্যাক্টরস ফর টিউমার অ্যাঞ্জিওজেনেসিস, ওকে, ফ্যাক্টরস। এরপরে আমরা জানবো মেটাস্টেসিসের মেকানিজম এবং কমন সাইট অফ মেটাস্টেসিস। এমন কোনো পরীক্ষা থাকা উচিত না যেখানে এই জায়গার প্রশ্নটা থেকে একটা প্রশ্ন থাকবে। এটা একটা অনেকগুলো পড়ার একটা জাস্ট টাইটেল দেওয়া হয়েছে। কমন সাইট অফ মেটাস্টেসিস, 5টি মেটাস্টেসিসের সাইট না পড়ে পরীক্ষার হলে যাওয়াই যাবে না, ওকে। নাম্বার ওয়ান হচ্ছে বোনি মেটাস্টেসিস, নাম্বার 2 লিভার মেটাস্টেসিস, 3 লাং মেটাস্টেসিস, 4 স্কিন মেটাস্টেসিস। ঠিক আছে, কটা হলো? 4টা। তাহলে লাং, লিভার, বোন, স্কিন, ব্রেন মেটাস্টেসিস। অপথলমোলজিরা পড়বেন অরবিটাল মেটাস্টেসিস, ওকে। অরবিটাল ইএনটি যদি থাকেন অরবিটাল মেটাস্টেসিস, ভেরি ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, বাকিদের সবগুলো জানতে হবে। এটা সব পরীক্ষার জন্য খুব চমৎকার একটা জায়গা, পরীক্ষা প্রশ্ন আসে। কার্সিনয়েড নিয়ে একটু জানতে হবে। এখানে যদি সার্জনরা থেকে থাকেন তাকে অবশ্যই জানতে হবে। সার্জনদের জন্য আমার কোনো সাজেশন নাই, সার্জনদের সব, ঠিক আছে, যারা সার্জারি পড়বেন। তারপরে আসেন টিউমার এসকেপ ফ্রম ইমিউনো সার্ভিলেন্স, ছোট্ট মাত্র 4-5টা কথা, এটা আমরা জানবো। এরপরে আসেন প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, ইনফিনিটি স্টার, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এরপর আসেন গ্রেডিং এবং স্টেজিং, ওকে। ইনফিনিটি স্টার চমৎকার জায়গা, পরীক্ষায় প্রশ্ন আসার মতো। ইভেন এমআরসিপিসিএস সিওজি যদি দিতে চান আপনাকে এটা আরও ভালো করে পড়তে হবে, যেটা এফসিপিএস এর লাগে না। আপনাকে গ্রেডিং, টিউমারের গ্রেডিং দিয়ে দেওয়া হবে, আপনাকে ওইটা রিলেটেড কোশ্চেন করা হবে যখন এমআরসিএস এর বই সলভ করতে যাবেন। সিঙ্গেল বেস্টের বই কিনেছেন তো? ঠিক আছে, গাইনির যারা আছেন তাদের যে কি যেন মেয়েটার নাম, জিলান, আমাদের এখানে আছে, ওটাও কিনতে পারেন। আর এসবিএ আমরা নিজে একটা বের করার চেষ্টা করছি সব সাবজেক্টের জন্য। আর এমআরসিপিসিএস এর যদি এসবিএগুলো থাকে, এই প্রশ্নগুলো, ওই বইগুলো কিন্তু কালেক্ট করে ফেলবেন প্র্যাকটিস বুক হিসাবে। এর মধ্যে দেখবেন যে 20টা সলভ করেছেন, 20টা আপনার লাগছে না, অথবা 5টা লাগছে, এই 5টা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য সবসময় যে কোনো বই করতে পারবেন। মজার ব্যাপার হলো, আমি যখন প্রথম দিকে পরীক্ষা দিতাম আমার লাইফের শুরুতে, হঠাৎ করে আমার কাছে কিছু এমআরসিএস এর বই ছিল, যে 5 টেস্ট, তারপরে 5 মানে এরকম ছোট ছোট কিছু বই ছিল। পরীক্ষা দিয়ে এসে দেখি লাস্ট ডে মানে 3rd পেপারের দিন ওই বইটার থেকে 10টা প্রশ্ন আসছে। তার মানে হচ্ছে বইটা ওই যিনি করেছেন তার কাছে ছিল, স্ট্যান্ডার্ড কোশ্চেন সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম প্র্যাকটিস করলে কোথাও কোনো লস নাই, প্র্যাকটিস করবেন যে কোনো। এরপরে আসেন 28 নাম্বার পরীক্ষায় অবশ্যই প্রশ্ন থাকবে এফএনএসি যেদিন পড়াবো এফএনএসি আমি ডিটেল বলবো। এরপর আসেন প্যাপস স্মেয়ার পড়তে হবে, বায়োপসি পড়তে হবে। বায়োপসির মধ্যে কি আছে? বায়োপসির মধ্যে আছে 2টা ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ট্রু কাট নিডল বায়োপসি, আর একটা হচ্ছে ফ্রোজেন সেকশন বায়োপসি। এই 2টা সবার জানতে হবে। সার্জারির লোকজন জানতে হবে এক্সফোলিয়েটিভ সাইটোলজি, গাইনির লোককে জানতে হবে এক্সফোলিয়েটিভ সাইটোলজি, ওকে। হিস্টোপ্যাথোলজি আমরা যথাসময় দেখব। যেই সাবজেক্টের হন, আরেকটা প্রশ্ন অবশ্যই পরীক্ষায় থাকা উচিত, সেটা হচ্ছে টিউমার মার্কার, ওকে। অ্যাজ এ ডক্টর হিসাবে এটা জানা উচিত, পরীক্ষার জন্য না। একজন ডাক্তার হিসাবে আপনাকে এটা অবশ্যই ভালোভাবে জানতে হবে। এরপর আসেন রেডিও সেন্সিটিভিটি অফ দ্য টিস্যু অ্যান্ড টিউমার, রেডিও রেজিস্ট্যান্ট টিউমার, ওকে। রেডিও রেজিস্ট্যান্ট টিউমার আমরা জানবো, নেক্সট দিনও জানবো। এরপর আছেন কেমোসেন্সিটিভ টিস্যু অ্যান্ড টিউমার, পেয়েছেন। এরপর আছেন কেমোথেরাপির এফেক্ট, রেডিওথেরাপির এফেক্ট, ঠিক আছে। আরও ছোট ছোট কিছু প্রশ্ন আছে, এগুলো আমরা জানবো। এরপরে আসেন সার্জারি, আপনাদের পরীক্ষায় 2 নাম্বার 3rd পার্টে থাকে, সেটা হচ্ছে একটা থাকে হসপিটাল ইনফেকশন, আরেকটা থাকে হচ্ছে ল্যাব টেকনিক্সের উপর থাকে। এইটা সবচেয়ে বেস্ট বুক হচ্ছে জেনেসিসের এই শিটটা, ঠিক আছে। আমরা ওইটাকে এমনভাবে তৈরি করেছি, ইনশাল্লাহ আপনি এখান থেকে একটা ভালো করছেন। সুতরাং এখানকার পেছনের অংশে দেখবেন ল্যাবরেটরি টেকনিক্স, ইমিউনো সাইটোহিস্টোকেমিস্ট্রি, ফিক্সেশন, ফিক্সেটিভ, প্রিজারভেটিভস আছে না,
এই জিনিসগুলো কিন্তু। আর ফিক্সেটিভস প্রিজারভেটিভস জীবনে কখনো যদি রেসিডেন্সি বা ডিপ্লোমার স্বপ্ন থাকে তাহলে ধরে নিতে পারেন এই দুইটার একটা পরীক্ষা থাকবে। সুতরাং ফিক্সেটিভস অ্যান্ড প্রিজারভেটিভস আপনি যে সাবজেক্টটা হন এটা আপনাকে জানতে হবে, ওকে, যদি আপনি রেসিডেন্সি দিতে চান। আদারওয়াইজ সার্জারি গাইনির জন্য লাগবে, অন্যদের কারো খুব জরুরি না। ফিক্সেটিভস অ্যান্ড প্রিজারভেটিভস, ঠিক আছে। সো এখানে আপনি 34-35 নাম্বার প্রশ্নে লিখে নিতে পারেন ফিক্সেটিভস, 35 লেখেন প্রিজারভেটিভস। ফিক্সেটিভস অ্যান্ড প্রিজারভেটিভস মোটামুটি আমি যা বলেছি এগুলাই, এর বাইরে কিছু নাই। জি, মোটামুটি হ্যাভ কমপ্লিটেড আওয়ার জব। আসেন তাহলে আমরা যাই পেজ নাম্বার 3-তে। টাইপস অফ সেল, পরীক্ষায় কিন্তু এগুলোর এক্সাম্পলগুলো আসে। যদি আমাদের বডিতে আমরা বিভিন্নভাবে সেলগুলোকে ভাগ করি অ্যাকর্ডিং টু অরিজিন, অ্যাকর্ডিং টু লোকেশন, অ্যাকর্ডিং টু ফাংশন, কিন্তু সেলগুলা পরস্পর ডিভাইড করতে পারে কিনা, এইটার ক্যাপাসিটি আছে কিনা, এটা যখন জানতে যাব বা ক্লাসিফাই করতে যাব, সেলগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। দেয়ার আর সাম সেলস যাদের কাজই হচ্ছে কন্টিনিউয়াসলি ডিভাইড করতে থাকা, ঠিক আছে, এদের কাজই হচ্ছে কন্টিনিউয়াসলি ডিভাইড হতে থাকে, এদেরকে আমরা বলি কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল অথবা ল্যাবাইল সেল। আপনি যদি খালি চোখে আপনার বিছানাটা দেখতে পাইতেন উইথ মাইক্রোস্কোপিক আই, ইউ ক্যান নেভার লাই অন ইউর বেড বিকজ কি ট্রিলিয়নস অফ ডেড সেলস আর দেয়ার, ওকে। আপনি কোনোদিন নিজের বিছানা ঘুমাতে পারতেন কেন? আমরা কিন্তু টের পাচ্ছি না, টের পাচ্ছি না কিভাবে? এত যাবৎকালে যত জিনিস খেয়েছেন বা মুখের কাঁটা মুখে আঘাত করেছে, ঠিক আছে, এগুলো যদি ধরেন স্কার ফর্ম করতো তাহলে কি হতো? এই 20-30 বছরে এসে আপনার দেখেন প্রচুর রিস বিস পিলার মুখের মধ্যে দেওয়া আছে না। সো আপনি যখন আপনি টাংটাকে রোল করবেন কিছু নাই, প্লেন এরিয়া। সো দেয়ার আর সাম সেলস উইদিন নাইটস শেপ করেছেন, কেটে গিয়েছে, 2 দিনের মধ্যে মিলে গিয়েছে, তাই না? এই যাবৎকালে যত শেপ করতে গিয়ে দাগ খেয়েছে থাকলে কি অবস্থা হতো, ঠিক আছে, মনুষ্য সমাজে ঘুরতে পারতেন না। সো দিজ আর দ্য থিংস উইচ ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং, ইট হ্যাজ দি ট্রিমেন্ডাস ক্যাপাসিটি টু রিজেনারেট। আমরা যেদিন হিলিং পড়বো সেদিন আমরা এই রিজেনারেশন, রিপেয়ার এগুলো নিয়ে কথা বলবো। সো এই সেলগুলো হচ্ছে জন্মই হয় ভাগ হওয়ার জন্য, ঠিক আছে, জন্মই হবে, সে জন্মর তার প্রথম দায়িত্ব হচ্ছে আবার কীভাবে সে প্রলিফারেট করবে। সো এর মধ্যে কী কী আছে দেখেন, বিভিন্ন ডাক্তারের হেমোপয়েটিক টিস্যুগুলো, বিভিন্ন ব্লাডের যে সেলগুলো, এদের কাজ হচ্ছে স্টেম সেলগুলো, স্কিনের যে এপিথেলিয়ামগুলো, বাক্কাল মিউকোসাগুলো, বিভিন্ন জিআই ট্রাক্টের যে লাইনিং এপিথেলিয়ামগুলো, দিজ অল আর দি কে কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল অর ল্যাবাইল সেল। এরকম কিছু সেল আছে যাদের ভাগ হবার ক্যাপাসিটি আছে, কিন্তু এরা একটা অর্ডারের জন্য অপেক্ষা করে। উইদাউট অর্ডার তারা ভাগ হবে না। দিস সেলস আর স্টেবল সেলস, অর এদেরকে আর বলা হয় কোয়েসেন্ট সেলস। যেমন কি ফাইব্রোব্লাস্ট, যেমন লিম্ফোসাইট, যেমন বিভিন্ন প্যারেনকাইমাল সেল, লিভারের প্যারেনকাইমাল সেল, কিডনির প্যারেনকাইমাল সেল। দিজ আর দ্য সেলস। একটা লিভার ধরেন বলা হয় যে ট্রান্সপ্লান্টেশন যদি করা হয়, 1/5 অফ দ্য লিভার যদি ইনট্যাক্ট রেখে দিয়ে বাকিটা আপনি ট্রান্সপ্লান্ট করেন, ওই যে সেলগুলো রয়ে গেল তারা আবার কি করবে, আগের জায়গায় ফিরে আসবে। কতটুকু আসবে? যতটুকু আগের সাইজ ছিল ওই পর্যন্ত এসে সে হল্ট হয়ে যাবে। এই যে সে হল্ট হয়ে যাচ্ছে, তার যে ক্যাপাসিটি, এটা হচ্ছে ডিউ টু স্ট্যাবিলিটি। ইটস অ্যান এক্সাম্পল অফ স্ট্যাবল সেল। অ্যানাদার সেলস আর দেয়ার, এই যে তারা প্রথমে যে জীবনে একবার জন্মগ্রহণ করেছে, তারা আর ফার্দার তাদের ক্যাপাসিটি নাই। কেন নাই? এদের মধ্যে কারো কোনো সেন্ট্রিওল নাই। আপনারা জানেন মাইটোসিসে 2টা সেন্ট্রিওলের কাজ হচ্ছে কি করা, পোল তৈরি করা। তারপরে ক্রোমোজোমগুলো 2 ভাগে ভাগ হয়ে যাবে। যদি সে পোলই তৈরি করতে না পারে তাহলে সে ভাগ হবে কিভাবে? সো এরকম 3টা সেল আছে যাদের কাজ হচ্ছে, এরা হচ্ছে একবার জন্মগ্রহণ করলে ফার্দার ডিভাইডেশনে আর যাবে না। যেমন কি কি আছে, 3টা সেল, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সেল, তারপরে কি কার্ডিয়াক মাসল সেল, আর কি আছে স্কেলিটাল মাসলস, ঠিক আছে। দিস ইজ ওয়াই আওয়ার প্রাইম কনসার্ন শুড বি সেভিং। আমরা কিভাবে, যখন স্ট্রোক হবে দ্রুত, কিভাবে আপনার ব্লিডিং হয়েছে, হেমোরেজ হয়েছে, আপনি কত দ্রুত ওকে সেভ করতে পারেন। ব্লাড যত দ্রুত বের করবেন, সেল ম্যাক্সিমাম সেল তত বেঁচে যাবে। হার্ট দ্য ফার্স্ট আওয়ার ইজ দ্য গোল্ডেন আওয়ার। আমরা সেল ইঞ্জুরির দিনে জানবো যে ফার্স্ট আওয়ার কেন গোল্ডেন আওয়ার ফর দি কার্ডিয়াক সেলস। আমি যত দ্রুত, কারণ 40 মিনিটের পর থেকে সে মরে যেতে শুরু করে, নেক্রোসিস হয়ে গেলে এটা আমি আর ফিরে পাবো না, ঠিক আছে। টর্নিকুয়েট টাইম শুড বি মেনটেইন বিকজ অপারেশন মে বি সাকসেসফুল বাট লিম্ব হ্যাজ টু বি অ্যাম্পুটেটেড। যদি আমি স্কেলিটাল মাসলকে বাঁচাতে না পারি, যদি একবার
কি হয়ে যায়, ইস্কিমিয়া ডেভেলপ করে যায়, পার্মানেন্টলি চেঞ্জ চলে আসে। সো আমাদের পার্মানেন্ট সেলকে সবসময় বাঁচাতে, দিস ইজ ওয়াই আমরা সার্জারিতে কী করি, স্কেলিটাল মাসেলকে রিট্রাক্ট করি, কখনো কাটি না। ঠিক আছে, হিলিং রিপেয়ারের দিন আমরা এই কথাগুলো জানার চেষ্টা করব। দেয়ার আর সাম সেলস যেগুলোকে আমরা বলছি, যদি আপনি এটা ক্যাপাসিটির কথা চিন্তা করেন যে কতটা বেশি, এই সব কিছুর বেসিক কথা থেকে আসছে, বেসিক আসতেছে মূলত স্টিম সেল থেকে। If you think about the stem cell, how tremendous the capacity is. আমরা সেকেন্ড হাফে গিয়ে জানবো যে লিমিটলেস রেপ্লিকেটিভ পটেনশিয়াল, ঠিক আছে, যেটাকে বলা হয় টেলুমার থিওরি। ক্যান্সার সেল ডেভেলপ করা হচ্ছে টেলুমার থিওরি থেকে। আপনি যদি স্টেম সেলের কথা চিন্তা করেন যে সব কিছুর আলটিমেটলি উৎস কোথা থেকে, স্টেম সেল। একটা স্টেম সেল আমরা পেয়েছি যখন আমরা এমব্রায়োনিক অরিজিন ছিলাম, যখন ওই যে ব্লাস্টোসিস্ট, মরুলা ব্লাস্টোসিস্ট হলো, ছোট্ট একটা এমব্রায়ো ছিল, সে তো ছিল একটা ছোট্ট মাংসের দলা, ঠিক না? সেই জিনিসটা থেকে একবার চুল এসেছে, আমার বোনস এসেছে, আমার দাঁত এসেছে, ডেন্টিন এসেছে, কর্নিয়া এসেছে, এসেছে না? সেই একটা জিনিস থেকেই তো। সো দেয়ার আর সাম লেয়ার্স ফ্রম হুইচ ডিফারেন্ট টাইপস অফ সেলস হ্যাভ অ্যারাইজড। সো ইনিশিয়ালি যে সেলটা আছে, ইট হ্যাজ দ্য ট্রিমেন্ডাস ক্যাপাসিটি টু রিজেনারেট এনি সেল। ও কিন্তু যে কোনো সেল তৈরি করতে পারে। এই জন্য স্টেম সেল হচ্ছে দুই ধরনের বেসিক্যালি, একটা হচ্ছে এমব্রায়োনিক স্টেম সেল, আর একটাকে আমরা বলছি অ্যাডাল্ট স্টেম সেল। এমব্রায়োনিক স্টেম সেল বলা হচ্ছে এটার কিছু কিছু ক্যাপাসিটি আছে। দেখেন এই জিনিসগুলো ঝটপট একটু দেখে ফেলেন। এটা হচ্ছে বেশিরভাগ সময় কিন্তু এটা আনডিফারেন্সিয়েটেড থাকে, রেডি থাকে, ঠিক আছে? যখন আপনি চাইনিজে যখন যাবেন, এই যে ইয়েগুলো মানে রেস্টুরেন্টে যখন যাবেন, তখন কিন্তু ওই যে মুরগি মাংস আপনি যেটাই খান না কেন, মেনু যেটাই খান, কিছু জিনিস সিলেক্ট করা থাকে, ওইটা আপনি যে মেনু দিবেন ওই মেনুতে এটা ট্রান্সফার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জিনিস কিন্তু একই, ওই সে ব্রয়লার সে কোনো মতো ম্যারিনেট করে রেখেছে অথবা ই করে রেখেছে, ঠিক আছে? যেই মেনু চাবেন ওই মেনু আপনাকে করে দিবে, ঠিক আছে? বেশি দাম দিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানি খান আর সিম্পল বিরিয়ানি খান, জিনিস কিন্তু একই, দুইটা জিনিস বাড়তি, এই তো ঘটনা একই। এখন দেখেন এটা হচ্ছে সেই ইয়ের মতো, স্টিমড রাইসের মতো। দেখেন দিজ আর আনডিফারেন্সিয়েটেড, এবং এটা বেসিক্যালি ব্লাস্টোসিস্টের থাকে ইনার সেল মাস, ব্লাস্টোসিস্টের ইনার সেল মাস। এগুলোর এমব্রায়োনিক ক্লাসে আরও ডিটেইল আলোচনা হবে, নিচে নামেন। ভার্চুয়ালি লিমিটলেস, ছোট ছোট পয়েন্টগুলো আগে নিতে থাকেন। অ্যান্ড দে ক্যান গিভ রাইজ টু এভরি সেল অফ দ্য বডি, যে কোনো সেল নেওয়ার তার ক্যাপাসিটি আছে। দিস ইজ ওয়াই এদেরকে আমরা বলছি টোটিপটেন্ট স্টেম সেল। ওকে, টোটিপটেন্ট স্টেম সেল ক্যান গিভ রাইজ or can birth of any cell. Okay, totipotent. নিচে নামতে থাকেন। এটা যদি আনডিফারেন্সিয়েটেড থাকে, আপনি যে কোনো জার্ম সেল লেয়ারের সেল তৈরি করার জন্য এটা ক্যাপাবল। সো একটা হচ্ছে এমব্রায়োনিক সেল, আরেকটা কোনটা, আরেকটা হচ্ছে অ্যাডাল্ট স্টেম সেল। অ্যাডাল্ট স্টেম সেল, এই যে আমি একটু আগে এপিথেলিয়াল সেলের উদাহরণ দিলাম, তাহলে দিনের পর দিন সেলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, খোলস বদলাচ্ছে, আমরা টের পাচ্ছি না কেন? টের পাচ্ছি না কারণ হচ্ছে আমার হেয়ার ফলিকলের নিচে ডান দিকে দেখেন, পেজ নাম্বার 5-এর ছবিটার দিকে তাকান। প্রথম ছবিটা এ, স্কিনের নিচে দেখেছেন ওখানে একটা বালজিং রিজন আছে, দেখা যায় একটা ছোট ফোঁটা। এই জায়গাটা হচ্ছে ওই স্কিনের জন্য একটা স্টিমড এরিয়া, যেখানে অ্যাডাল্ট স্টিম সেল থাকে, ওখান থেকে বসে বসে সে সেলগুলোকে তৈরি করতে থাকে, ঠিক আছে? এই জিনিসটা যদি আপনি কর্নিয়ার যান, কর্নিয়ার মধ্যে লিম্বাস পাবেন, লিম্বাসে বলে একটা জায়গা আছে, সেই লিম্বাসের ভেতরে থাকে হচ্ছে তার স্টিম সেল। এভাবে প্রত্যেকটা টাইপস অফ সেলের নিজস্ব কি আছে, স্টিম সেল আছে। তাহলে এমব্রায়োনিকের সাথে অ্যাডাল্টের পার্থক্যটা কি? এমব্রায়োনিক সেল থেকে আপনি যে কোনো টাইপের সেল তৈরি করতে পারবেন, কিন্তু অ্যাডাল্ট টাইপ অফ সেল নির্ধারিত তার যে দায়িত্ব, সে ওই কাজটাই করতে থাকে। যদি স্কিন হয় তাহলে স্কিন তৈরি করবে, তাকে দিয়ে আপনি কর্নিয়া বানাতে পারবেন না। সো দুজনের মধ্যে পার্থক্য। নাম্বার হচ্ছে স্টিম সেল, ইট ইজ কার ডিফারেন্সিয়েটিং ক্যাপাসিটি কত বেশি বলেন তো? কার ডিফারেন্স ক্যাপাসিটি বেশি? ডেফিনেটলি এমব্রায়োনিক। হ্যাঁ, এখন ডেফিনেটলি এমব্রায়োনিক স্টিম সেলের ক্যাপাসিটি, সে তো যে কোনো কিছুটা করতে পারে। 3 নাম্বার হচ্ছে যেটা, এমব্রায়োনিক স্টিম সেলের নির্ধারিত কোনো জায়গা নাই, সে পুরোটা থ্রু আউট দ্য এমব্রায়োস ডিফারেন্ট টাইপস অফ লেয়ারে সে ডিফারেন্ট থাকে। কিন্তু অ্যাডাল্ট স্টিম সেলের তার নির্ধারিত জায়গা আছে, স্কিনের নিচে যে বসে আছে সেই স্কিনের কাজ, ওর জায়গাটা হচ্ছে ওখানেই, অ্যাট দ্য নিয়ার টু দ্য হেয়ার ফলিকল, ঠিক আছে? অ্যাট দি বালজিং নিয়ার টু দ্য হেয়ার ফলিকল। আপনাকে ছোট ছোট কয়েকটা তথ্য আমি ধরিয়ে দিই। যেমন প্রথমটাকে দেখেন, প্রথম ফোটাটার মধ্যে আছে অফ এ গিভেন টিস্যু, গিভেন টিস্যুটার মধ্যে গোল্লা দিয়ে রাখেন,
ঠিক আছে, এরপরে শব্দটা দেখেন স্পেশালাইজড টিস্যু মাইক্রো এনভায়রনমেন্ট, ওকে একটা নির্দিষ্ট টিস্যু মাইক্রো এনভায়রনমেন্টে রাখা হলেই সে তার দায়িত্বটা পালন করতে পারবে। এরপরে দেখেন স্কিনের নিচে বলা আছে চতুর্থ পয়েন্টে স্কিন পেয়েছেন, ঠিক আছে, স্কিনের নিচে দেখেন হেয়ার ফলিকল, কর্নিয়ার কথা বলা আছে, লিম্বাস, এভাবে বিভিন্ন অর্গানের জন্য বিভিন্ন, ঠিক আছে। এরপরের একটা পরে দেখেন অ্যাডামস সিস্টেম হ্যাভ এ লিমিটেড রেপোর্টিয়ার, ওর ক্যাপাসিটি সীমাবদ্ধ, লিমিটেড রেপোর্টিয়ার। এরপরে দেখেন মেনটেন টিস্যু উইথ হাই, কিছু কিছু জায়গায় এরা হাই ক্যাপাবল, কিছু কিছু জায়গায় তারা লো ক্যাপাবল। হাই ক্যাপাবল কোথায়? স্কিন, জিআই ট্র্যাক্ট, অর লো ক্যাপাবল বলা হচ্ছে হার্ট অ্যান্ড ব্রেন। তাহলে হার্ট অ্যান্ড ব্রেনের কি রিজেনারেটিভ ক্যাপাসিটি আছে? আছে। তাহলে আবার স্টিম সেল ওখানে কোথা থেকে আসলো? হ্যাঁ, নো, ফাইব্রোসিসের কথা এখন বলবো না। বিষয়টা হচ্ছে এখন হচ্ছে পৃথিবী এগুলো নিয়ে চিন্তা করছে। পৃথিবী চিন্তা করছে যে কোনোভাবে যদি যতটুকু আছে সেটাকে যদি আমি স্টিমুলেট করতে পারি, এই যে নি জয়েন্টের ইভেন স্পাইনাল কর্ড ইন ট্রানজ্যাক্টেড ওয়েজ, ঠিক আছে, ঢাকা মেডিকেলে সুকৃতি স্যার এটা করেন, উনি কী করছেন, স্টিম নিয়ে, ঠিক আছে, ওই জায়গাটার মধ্যে ইনজেক্ট করছেন, স্টিম নিয়ে ইনজেক্ট করছেন। আমরা আমাদের সাবজেক্টে কী করছি, আমরা ব্লাডের স্টিম সেল নিচ্ছি, 40 ml ব্লাড নিয়ে আমরা সেন্টিগ্রেড 3500 বার ঘুরাচ্ছি 7 মিনিট করে, ওখান থেকে আমরা আলাদা ইনডিউসড স্টিম নিয়ে আমরা জয়েন্টে ইনজেক্ট করছি, বা বিভিন্ন জায়গায় টেনিস এলবো ডিফারেন্ট এরিয়াতে আমরা ইনজেক্ট করছি। এটা কি ইন দ্য ফর্ম অফ পিআরপি। এখন পিআরপি দিচ্ছি ওখানে প্লাটিলেট রিচ প্লাজমা অথবা ইনডিউসড স্টিম, ওগুলো ব্লাড থেকে নিচ্ছি, এবং সাম অফ দ্য পেশেন্ট হ্যাজ গট এক্সিলেন্ট। তা এই জিনিসগুলো পৃথিবী এখন ভাবছে। স্ট্রোক হয়ে গেলে যে মানুষটা একদম বসে যাচ্ছে, পঙ্গু হয়ে যাচ্ছে বিছানায়, এখন কিন্তু পৃথিবী সেটা বলছে না। কারণ হচ্ছে ধরেন আপনি কথা বলছেন, আপনার ভার্নিক্স এরিয়া আছে, ব্রোকাস এরিয়া আছে, এখন ব্রোকাসটা গেছে, ভার্নিক্সটা তো আছে, এর সাথে আরও কিছু মেকানিজম আছে যারা কিন্তু সব মিলিয়ে আমাকে কথাটা বলতো। তাহলে একটা এরিয়া গেছে, বাকিরা কি করবে? অন্ধ মানুষের কানে বেশি শোনে, বিষয়টা তাই না? যার চোখ নাই সে কিন্তু কানে বেশি, কারণ তার ব্রেইনের ওই এরিয়াটা বেশি বেশি ডেভেলপড হয়। সব পৃথিবী এখন চিন্তা করছে কি, যে এরিয়াটা গিয়েছে আমরা অন্যটাকে ডেভেলপ করে মানুষটাকে আবার দাঁড় করাতে পারি কিনা। নিউরোপ্লাস্টিসিটির কনসেপ্ট এখন আসছে। সো স্টেম সেল এটা একটা বিরাট সম্ভাবনা। আমরা তাহলে বলছিলাম যে বিভিন্ন ধরনের সেলের ডিভাইডিং ক্যাপাসিটি, এই যে ডিভাইডিং, একটা সেল ডিভাইড হবে কি হবে না, এটা ডিপেন্ড করবে কিসের উপরে? ডিপেন্ড করবে তার সেল সাইকেলের উপরে। আসেন তাহলে সেল সাইকেল নিয়ে দুই একটা কথা বলি। সেল সাইকেল 6 নম্বর পেজে চলে আসেন, আমরা একটু বোর্ডে যাব। তাহলে আপনি যদি এটা একটা টুয়াইজেন সেল হয়, ডিপ্লয়েড সেল, মাইটোসিসে যদি এটা লেবাইল সেল হয়, তাহলে লেবাইল সেলের কাজ কি? অ্যাট দ্য এন্ড অফ দ্য মাইটোসিস দুইটা নতুন টুয়াইজেন সেল তৈরি, বিষয়টা তো তাই না? দুইটা নতুন সেল পাবো। এটা যদি লেবাইল সেল হয়, তার দায়িত্ব কিন্তু হচ্ছে আবার এই ফরম্যাটে গিয়ে ঘুরতে থাকা, সে ঘুরতেই থাকবে, একটা থেকে দুটো, আবার আবার আবার। সো এই যে একটা সেল মাইটোসিসে আসলো, দিস ইজ দ্য মাইটোসিস, এর মধ্যে আমার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে গিয়ে আমি দুটো নতুন সেল পেলাম। এটা যদি লেবাইল সেল হয়, সে আবার প্রিপারেশন নিয়ে মাইটোসিসে ঢোকার জন্য ট্রাই করবে। এই যে তার একটা প্রিপারেশন, এই প্রিপারেটরি ফেজটাকে আমরা কি বলি? ইন্টারফেজ। সো এই প্রিপারেশন নিয়ে মাইটোসিস, আবার ইন্টারফেস। দ্য ইন্টারাকশন বিটুইন মাইটোসিস অ্যান্ড ইন্টারফেস, ইট ইজ কল্ড সেল সাইকেল। সো সেল সাইকেলের দুইটা ইম্পর্টেন্ট ফেজ, একটা হচ্ছে ইন্টারফেস আর এটা হচ্ছে মাইটোসিস। ইন্টারফেসকে আন্ডার দি মাইক্রোস্কোপ দেখা যায় না। মাইটোসিস ইজ দি অনলি ভিজিবল ম্যানিফেস্টেশন অফ দি সেল সাইকেল। সেল সাইকেলে আপনি মাইটোসিসকে দেখতে পাবেন। এখন এই সেলটার মধ্যে খেয়াল করেন, মাইটোসিসে তো আমি দুটো সেল পেলাম, এই সেলটা ইন্টারফেজে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করেছেন যে টুয়াইজেন থেকে কিভাবে দুইটা টুয়াইজেন সম্পন্ন সেল তৈরি হলো? একটা টুয়াইজেন কিভাবে, তাহলে টুয়াইজেন প্লাস টুয়াইজেন তো 4n হয়ে গেল। তার মানে হচ্ছে এই টুয়াইজেন সেলটা যখন আবার মাইটোসিসে দুভাগ হতে যাবে, তার এই মধ্যবর্তী যাত্রা পথে তাকে অবশ্যই কোনো না কোনো একটা জায়গায় তাকে 4n সংখ্যক ডিএনএ ক্যারি করতে হবে। তার মানে সেলটাকে কনসেপ্ট করতে হবে।
সেলটা যদি কনসিভ করে তাহলে সে 2টা টুয়াইজেন বেবির জন্ম দিতে পারবে। বিষয়টা তা না? সো এই যে ইন্টারফেজের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে ডিএনএ নম্বরকে ডাবল করা। যেই জায়গাতে যে ইন্টারফেজের যে স্থানে বসে ফরেন সংখ্যক ডিএনএ সিনথেসিস হচ্ছে, ইন্টারফেজের সেই স্টেশনটার নাম হচ্ছে সিনথেটিক ফেজ অর এস ফেজ। ওকে, তাহলে আমরা জানলাম যে ইন্টারফেজের একটা স্পেসিফিক জায়গা হচ্ছে এস ফেজ। এখন এই যে ফরেন সংখ্যক যে ডিএনএ সে তৈরি করবে, তার আগে তাকে প্রিপারেশন নিতে হবে, তার কিছু কাঁচামাল লাগবে, ইনগ্রেডিয়েন্টস লাগবে, এনজাইম লাগবে, প্রোটিন লাগবে, প্রয়োজনীয় আরএনএস লাগবে। এই জিনিসগুলো গুছিয়েই তো সে ফরেন তৈরি করবে। সুতরাং সিনথেসিসে যাওয়ার আগে সেখানে সে কি করবে, মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপে বসে সে একটা প্রিপারেশন নিতে থাকবে। এটা হচ্ছে প্রথম গ্যাপ। এর আরেকটা নাম হচ্ছে গ্যাপ 1 অর G1। সো পরীক্ষা কি আসবে জানেন? পরীক্ষা আসবে G1-এ কি হয়, কোন ঘটনা আপনি G1-এ পাবেন, আমরা এখন একটু পরে পড়ব। সো G1-এর প্রিপারেশন নিয়ে এসে ডাবল নিয়ে হলো, একটু পরে সেলটা মাইটোসিসে 2 ভাগে ভাগ হয়ে যাবে। মাইটোসিস ইজ অ্যান এনার্জি কনজিউমিং প্রসিডিউর। এখানে প্রচুর এটিপি প্রয়োজন হয়। শুধু তাই না, ডিভাইডেশনের জন্য আরও অনেক কিছু প্রয়োজন হবে। সুতরাং এই সেলটা কি করবে, যাওয়ার আগে সে আরেকটা গ্যাপ খুঁজে নেবে। ঠিক আছে, এই গ্যাপের নাম হচ্ছে গ্যাপ 2 অর G2। পরীক্ষা আসবে G2-তে কি হয়, এসে কি হয়, G1-এ কি হয়, G2-তে কি হয়, ঠিক আছে, M-এ কি হয়। তাহলে আসেন আমরা ঝটপট বইয়ের মধ্যে দেখে ফেলি। কোথায় আসেন, পেজ নাম্বার 6 মধ্যে দেখেন এখানে দ্য অল্টারেশন বিটুইন মাইটোসিস আর ইন্টারফেজ। ঝটপট দেখে ফেলেন। মাইটোসিস ইজ দ্য অনলি ভিজিবল ম্যানিফেস্টেশন অফ দ্য সেল ডিভিশন। পেয়েছেন? নিচে নামতে থাকেন ফেজেস অফ দ্য ইন্টারফেজ। এর মধ্যে আছে G1, এরপর আছে S, এরপর আছে G2। ঠিক আছে, আচ্ছা আপনি ডান পাশের ছবিটার দিকে তাকান, 7 নম্বর পেজে। এখানে খুঁজে পেয়েছেন SG2MG1 খুঁজে পাওয়া গেছে। আচ্ছা, এসে যদি সিনথেসিস হয়, আমি G1-কে কি বলতে পারি, প্রি সিনথেটিক ফেজ বলা যায় না? তাহলে G1-কে আরেকটা ভাবে বলছি আমরা প্রি সিনথেটিক ফেজ। G2-কে এটা বলা যায় যে পোস্ট ডিএনএ ডুপ্লিকেশন ফেজ বলা যায় না, কারণ ডিএনএ ডুপ্লিকেশনের পরের জায়গাটাই তো হচ্ছে ওটা। এটাকে কি বলা যায়, প্রি মাইটোটিক ফেজ। তাহলে পরীক্ষায় যদি G2 G1 না থেকে প্রি সিনথেটিক অথবা প্রি মাইটোটিক থাকে, বলা যাবে না? আপনি কিন্তু শুধু এভাবে পড়বেন না, কনসেপ্ট ক্লিয়ার করে পড়বেন। তাহলে আমরা কিন্তু প্রি সিনথেটিক ফেজ মানে হচ্ছে কি G1, আর প্রি মাইটোটিক or post DNA duplication. এবার আসেন পরীক্ষার লাইনগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। G1 phase, the daughter cell formed during mitosis enter into the G1 phase. Okay, cell prepare to duplicate the chromosome. এরপরে আসেন during the phase of the cell synthesize RNA. পরীক্ষার লাইনগুলো regulatory proteins essential to DNA replication and enzymes for these synthetic activities. পাওয়া গেল? এরপরে আসেন S phase-এ, আমি ছোট্ট ছোট্ট জায়গাগুলো আপনাকে দেখাচ্ছি। রেপ্লিকেশন অফ দ্য ডিএনএ, এসে কিন্তু আমরা জানি ডাবল হয়ে যাবে, ঠিক কিনা? দ্বিতীয় লাইনে দেখেন জিনোম ইজ ডুপ্লিকেটেড। 3 নম্বরে দেখেন সেল নাও কন্টেন্স টুয়াইস, কি টুয়াইস এন অ্যামাউন্ট ইজ ডাবলড। ঠিক আছে না? এরপরে আসেন G2 ফেজে, ডিউরিং G2 ফেজ সেল প্রিপেয়ার টু ডিভাইড। দ্য এনার্জি ফর মাইটোসিস ইজ অলসো স্টোরড। দেখেছেন এনার্জি কোথায় হয়, একটু পরেই মাইটোসিস শুরু হয়ে যাবে। সো এই ভেতরকার ছোট ছোট কথাগুলো পরীক্ষায় আমাদের লাগবে। এইবার আসেন আমরা একটু বইয়ের মধ্যে ঢুকি। ঠিক আছে, লুক অ্যাট দিস পিকচার। ওকে, এই ছবিটার মধ্যে দেখেন, আমি একটু আগে আপনার ছবিটা দেখিয়েছি। এম হচ্ছে সেই প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ। এতগুলো কাজ করতে একটা সেলের প্রয়োজন হয় 2.5 ঘন্টার মতো সময়, কিন্তু যেই সেলটা আবার ডিভাইডেশনের প্রস্তুতি নিচ্ছে তার প্রয়োজন হয় প্রায় 33 ঘন্টারও বেশি সময়। কোথায় দেখেছেন? এই যে 25 ঘন্টা প্লাস 8 ঘন্টা, তাই না? G2 এবং M খুবই কাছাকাছি, সময় নেয় না, মোটরসাইকেল স্টার্ট করে রওনা করলো, মানে এরকম একটা বিষয় আর কি। সো এই জায়গাটা হচ্ছে ভেরি নিয়ারার। এখন আমাকে বলেন অ্যামং বা বিটুইন মাইটোসিস অ্যান্ড ইন্টারফেস হুইচ ওয়ান ইজ লঙ্গার? ইন্টারফেস ইজ লঙ্গার। আমাকে বলেন হুইচ ওয়ান ইজ দ্য লংগেস্ট ফেজ অফ দ্য সেল সাইকেল? G2M G1S। G1 কত ঘন্টা? সিঙ্গেল বেস্টের প্রশ্ন। ওকে, সো G1 ইজ দ্য লংগেস্ট পিরিয়ড অফ দ্য সেল সাইকেল, 23। প্রিপারেশন নিতে কত সময় লাগছে? ওকে,
সো এই জায়গাটার মধ্যে 25 আওয়ার্স দুটো মিলে এসে তো ওখানে ডুবে আমি বলেছি প্রিপারেশন। এখন হচ্ছে এই দুটার মধ্যে এই 4টা ফেজের মধ্যে ভালো করে রাখেন, দুটো ফেজ আছে যেখানে প্রিপারেশন নেওয়া হয়, একটা হচ্ছে G1 আর একটা হচ্ছে G2। দুটো ফেজ আছে যেখানে কিছু কাজ হয়, ফাংশনাল ফেজ, একটা হচ্ছে S আর একটা হচ্ছে কি M। ক্লিয়ার? ওকে, এবার আসেন সামনে, এই ছবিটা আপনাদের বইয়ে নাই, ঠিক আছে, থাকারও দরকার নেই, একই ছবি, দেখ ভালো করে খেয়াল করে দেখেন, এই যে S G2 M G1। ওকে, থিঙ্ক অ্যাবাউট দ্য সেলস। যদি এটা লেবাইল সেল হয় তাহলে এম এ যেই সেলটা পেলাম এই সেলটা আবার G1 এ ঢুকবে, কারণ তার কাজ হচ্ছে আবার এম এ যাবা। সো সে কী করবে, এই চক্রে ঘুরতেই থাকবে। হোয়াট অ্যাবাউট দ্য পার্মানেন্ট সেল? পার্মানেন্ট সেল এই যে তৈরি হয়েছে সে কি আবার এখানে ঢুকবে? তখন সে কোথায় যাবে? বডি তাকে একটা পার্মানেন্ট রেস্টরুমে পাঠিয়ে দেবে, সেই পার্মানেন্ট রেস্টরুমের নাম হচ্ছে G0। সো G0 ইজ দ্য ফেজ ওয়ার ফার্দার ডুপ্লিকেশন ক্যানট বি পসিবল। তার মানে হচ্ছে G0-তে যারা থাকে, যেই সেলগুলো G0-তে থাকে তারা ফার্দার ডিভাইডেশনে যাবে না। হোয়াট এভার দ্য স্টেবল সেল, এখন আমাকে বলেন তো তার কি ডিভাইডেশন ক্যাপাসিটি আছে না নাই? আছে। সো আমাকে এই প্রশ্নটার অ্যান্সার দেন, স্টেবল সেল ইউজুয়ালি রেস্ট ইন G0 ফেজ। ট্রু আর ফলস? সবাই ট্রু। ওয়াই ট্রু? কেন ফলস হবে? স্টেবল সেল কি চাইলেই ডিভাইড করতে পারে? সো স্টেবল সেল ইউজুয়ালি রেস্টিং G0, it has the capacity to join again to the cycle. But permanent cell permanently resting G0, it has no capacity to return. ওকে, সো এই যে G0-তে যে বসে থাকবে সে কিন্তু আবার এসে জয়েন করবে কোথায়? পরীক্ষায় যদি আসে মনে রাখবেন 0-এর পরে 1, তার মানে G0 থেকে আবার কোথায় জয়েন করবে? যেই জয়েন করুক না কেন তাকে G1 এসে জয়েন করতে হবে। আমার কথা কি পরিষ্কার? বোঝা গেল? সো এই জায়গাটার মধ্যে তাহলে একটা ভেরি ইম্পর্টেন্ট এরিয়া, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, সো এবার আসেন, নিচে একটা ছবি আছে, এটা ডেভিডসনের একটা ছবি, চমৎকার এবং খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে। উপর দেখে একই জিনিস, কিন্তু সেই একই জিনিস, ছবিটা আলাদা, সেই M, সেই G1 S G2 খুঁজে পাওয়া যাচ্ছে? নিজের বইয়ের দিকে তাকান, সেদিকে তাকান, বাসায় তো বইটাই থাকবে। এরপরে আসেন G0 খুঁজে পাওয়া গিয়েছে, সো ওটার আরেকটা ফেজের নাম হচ্ছে কোয়েসেন্ট ফেজ। দিস ইজ ওয়াই স্টেবল সেল অ্যানাদার নেমড অ্যাজ কোয়েসেন্ট। ঠিক আছে, পরীক্ষা যদি বলে ফলোইং আর দ্য এক্সাম্পল অফ কোয়েসেন্ট, আপনি কিন্তু ভড়কে যাবেন না, ঠিক আছে? স্টেবল সেল। এখন আসেন, এই যে M এ যে নতুন সেলটা পেলাম, বুঝেন, এই সেলটা কিন্তু একটু পরে সে G1-এর পথে হাঁটা শুরু করবে তার ডিএনএ নিয়ে। এই ডিএনএটা একটু পরে যখন এসে ঢুকবে সেটা ডাবল হয়ে যাবে, বিষয়টা তো তাই। তাহলে যে ডিএনএটা যাচ্ছে, তাই তো, এই যে ডিএনএ এটা কি ভালো না মন্দ, না মিউটেড, না ইনজুর্ড, না অল্টার্ড, এটা যদি কোনোভাবে যাচাই বাছাই প্রক্রিয়া না করা হয় তাহলে কি হবে? একটু পরে এসে গিয়ে যদি এটা একটা মিউটেড ডিএনএ থাকে সে তো ডাবল হয়ে যাবে। ডাবল যখনই হয়ে যাবে একটু পরে G2 দিয়ে এসে পৃথিবীতে 2টা অসুস্থ শিশুর ভূমিষ্ঠ করবে, ঠিক না? তাহলে তার মানে হচ্ছে তাকে এই থ্রু আউট দ্য সাইকেল তাকে সবসময় চেকিং এর মধ্যে রাখতে হবে। লাইক এ মাদার উইথ এ বেবি, ইট হ্যাজ অ্যান্টিনাটাল অ্যান্ড পোস্টনাটাল চেকআপ। সো উইচ ওয়ান ইজ লঙ্গার, অ্যান্টিনাটাল আর পোস্টনাটাল? Antenatal. Which one is most important? Definitely antenatal. So this cell cycle has an antenatal and postnatal checkup system. Number 1, M-টা যখন যাবে, এই যাওয়ার পথে G1 এবং S এর মাঝখানে একটা চেক পয়েন্ট আছে যার নাম হচ্ছে G1S চেক পয়েন্ট। ওকে, যেখানে বসে অ্যান্টিনাটাল চেকআপ করা হয়। নাম্বার 2, G2 এবং M এর মাঝখানে সেকেন্ড চেক পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, অ্যানাদার চেক পয়েন্ট ইজ G2M চেক পয়েন্ট। সো সেল সাইকেলে দুটো ইম্পর্টেন্ট চেক পয়েন্ট আছে, ঠিক আছে? এখন এই চেক পয়েন্টে বসে কিছু পাহারাদার কাজ করে। G1S, বলেন তো কোন চেক পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট? G1S চেক পয়েন্ট। এই চেক পয়েন্টে বসে কিছু সাপ্রেসর জিন আছে যারা এখানে বসে পাহারাদারের কাজ করে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাপ্রেসর জিন ইজ P53। তার দায়িত্ব পালনের জায়গা হচ্ছে G1S। সে 17 নম্বর ক্রোমোজোমের শর্ট আর্মে বসে, ঠিক আছে, এই
নিজের নিজের সেল সাইকেলটাকে সে কন্ট্রোল করে। পরীক্ষা আসবে কি জানেন, P53 নিয়ে কোশ্চেন আসবে না, মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া ইজ P53 এখানে বসে কী কাজ করে, P53 বসে কী কাজ করে। নাম্বার 1, এখন আসেন এই সেল সাইকেলটা কিভাবে ঘোরে তার আগে বুঝেন। এই সেল সাইকেলটা লাইক এ প্লাগ অ্যান্ড সকেট সিস্টেমে কাজ করে। প্লাগ অ্যান্ড সকেট কি, আপনি যদি এই ফ্যানটাকে প্লাগ ইন রাখেন তাহলে ফ্যানটা ঘুরবে সামনের দিকে, যদি প্লাগ অফ রেখে দেন তাহলে কী হবে, ফ্যানটা হল্ট থাকবে। ঠিক আছে, আপনি যখন পজ বাটন চাপবেন তখন পজ থাকবে। আচ্ছা, পজ বাটনটার মানে কি টোটাল বন্ধ হয়ে যাওয়া, নাকি পোস্টপন্ড থাকা? পোস্টপন্ড মানে যে চলমান কিন্তু হল্ট থাকছে। পজ ডাজন্ট মিন অফ, ইজ ইট? সো তিনটা জিনিস এই সেল সাইকেলে কিন্তু সাইক্লিন অ্যান্ড সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ আছে। এই দুটো জিনিস যখন একসাথে থাকে, দ্য সাইকেল প্রসিড ফরওয়ার্ড। ইফ সামহাউ দেয়ার ইজ প্লাগ অফ, there is a pause. If it is permanently plugged off, okay, cycle halts. সাইকেল তখন আর চলে না। এই যে সাইকেল চলবে কি চলবে না, এটা ডিপেন্ড করে বেসিক্যালি হচ্ছে P53 ফাংশনের উপর। সো এই সাইক্লিন অ্যান্ড সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ দিয়ে সেলটা ঘুরছে, এটা একটা ভালো সেল। প্রথমে গিয়ে সে G1S চেক পয়েন্টে দাঁড়ালো, P53 তাকে দাঁড় করিয়ে দেখলো যে এখানে কোনো ঝামেলা নাই। সো প্লাগড ইন, প্রসিড ফরওয়ার্ড, যাও সামনের দিকে চলে যেতে থাকো। ওকে, এরপরে P53 স্ক্রিনে একজন ধরা পড়লো যার ডিএনএটা মিউটেড। সো P53 তার প্রথম ফাংশনটা এখানে প্লে করবে। সো প্রথম ফাংশনটা ছিল ইন্টিগ্রিটি অফ দ্য ডিএনএ চেক করা, সে কাজটা কিন্তু করেছে। সো নাম্বার 1 ফাংশন ইজ কি, ইন্টিগ্রিটি চেকিং করা, কিসের, ডিএনএর ইন্টিগ্রিটি চেক করা। নাম্বার 2, এবার সে তার দ্বিতীয় কাজ করবে, সে সেল সাইকেলকে কন্ট্রোল করবে। যখনই দেখবে একটা নষ্ট ডিএনএ, মিউটেড ডিএনএ, সে সেল সাইকেলকে হল্ট করে দিবে, সে কন্ট্রোলিং অফ দ্য সেল সাইকেল। নাম্বার 3, ভেরি ইম্পর্টেন্ট, হল্ট করে কি সে বসে থাকবে, সে তার তৃতীয় কাজটা সেখানে বসবে, ওই মিউটেড বা নষ্ট ডিএনএটাকে সে রিপেয়ার করতে থাকবে। ওকে, সো রিপেয়ারমেন্ট অফ দি ডিএনএ গেল। এরপরে আসেন P53 এখানে বসে কি কাজ করছে, দেখা গেল এখানে বসে কোনোভাবেই ডিএনএটাকে রিপেয়ার করা সম্ভব না, তাহলে কোনোভাবেই সেই ডিএনএটাকে সামনে যেতে দিবে না। কি করবে, সে তার চতুর্থ সিদ্ধান্ত নেবে, অ্যাপোপ্টোসিস অফ দ্য সেল, পুরোটা সেলকে সে ডিস্ট্রয় করে দিবে। সো দেয়ার আর দ্য 4 ফাংশনস হুইচ ইজ প্লেড উইথ দ্য P53। সো এখানকার যারা সাপ্রেসর জিন আছে বিভিন্ন ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড, যেমন রেটিনোব্লাস্টোমা জিন, এখানে বসে কাজ করে, সে অলমোস্ট এই ধরনের কাজগুলো করে। এখানে আমার 100টা সেল প্রয়োজন, যখন 101তম সেল এই রাস্তা দিয়ে যেতে চাবে, P53 তাকে যেতে দিবে না, এখান থেকে আমার 100টা প্রয়োজন। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আসেন, এইখানে বসে যে পাহারাদের কাজ করতেছিলেন, যে অ্যান্টি সাপ্রেসর জিন, উনি নিজেই অসুস্থ হয়ে গেছেন, নিজেই মিউটেড হয়ে গেছেন। হোয়াট উইল হ্যাপেন? It will allow abnormal DNA to proceed forward. It will allow more and more cell to proceed forward. This is how the definition come, the growth of which is exceeded and uncoordinated beyond the normal limit. This is the definition of oncogenesis. This is how neoplastic changes has come to the world. Okay, this is so suppression of the suppressor gene or mutation of the suppressor gene can give rise to cancer. Can I make you clear? ওকে, নেক্সট। তাহলে এই জায়গাগুলোর মধ্যে দেখেন আমরা মাঝে মাঝে কিছু ড্রাগ ব্যবহার করি, ডিমার্ট ব্যবহার করি না, ডিমার্টগুলো এই যে এগুলো কিন্তু অ্যাজাথায়োপ্রিন, মেথোট্রেক্সেট, এগুলো বেসিক্যালি কিন্তু কোন ফেজের উপরে কাজ করে, এস ফেজের উপরে। তার মানে হচ্ছে যেই সকল সেলগুলো এস ফেজে থাকে তাদের উপরে এদের কাজ বেশি। আমি তো এই কথাটা এভাবে বুঝতে পারি যে ডিএনএ ডুপ্লিকেশন যাতে না হতে পারে সেজন্য এটা ভালো কাজ করে। ঠিক আছে, দুটো মেসেজই আপনি এখান থেকে নিতে পারেন। অ্যানাদার ইজ যেই যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ ভিনক্রিস্টিন, ভিনব্লাস্টিন আছে না, তাদের হচ্ছে বেস্ট এফেক্টিভ অন এম ফেজ। ঠিক আছে, সো দ্যাট দে ট্রাই টু প্রিভেন্ট ফার্দার মাইটোসিস। সো এম ফেজে থাকা সেলগুলোর উপরে তাদের ফাংশন সবচেয়ে বেস্ট। পরীক্ষায় কিন্তু আপনাদের দুটো প্রশ্ন আসে, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট রেডিও সেন্সিটিভ ফেজ অফ, পরীক্ষা আসছিল মোস্ট রেডিও সেন্সিটিভ ফেজ, তাহলে কোনটা? মোস্ট কেমোসেন্সিটিভ ফেজ কোনটা? কারণ আমরা ক্যান্সার সেলগুলোকে যখন ডিটেক্ট করতে যাব ক্যান্সারের, তখন কিন্তু ফেজ অনুযায়ী আমরা কাজ করব।
এখন আসেন আপনি ঝটপট একটা লিখে নেন, তারপর এটা নিয়ে দুটো কথা বলি। ওখানে দেখেন পেজ নাম্বার 6-এ ডট 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 দিয়ে নিচে কিছু কথা লেখা আছে না? খুঁজে পেয়েছেন? ওখানে রেডিও সেন্সিটিভ ফেজের জায়গাতে গ্রেটার চিহ্ন দিয়ে লিখতে থাকেন mg2g1s, গ্রেটার মাঝখানে দিতে থাকেন m is greater than g2 is greater than g1 is greater than k s. ওকে, এবার কেমোসেন্সিটিভে লেখেন mg2g1s। এরপরে আসেন কেমোসেন্সিটিভের মধ্যে smg2g1, smg2g1 লিখেছেন। এবার আপনি দেখে দেখে আমাকে অ্যান্সার করেন, which one is the most radio sensitive phase of the cell cycle? Which one is the least radio sensitive phase of the cell cycle? Which one is the most chemosensitive phase? Which one the least? G0 এর কোনো আলাপ এখানে আছে? সো হচ্ছে মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ। সো আপনি যখন একজন পেশেন্টকে রেডিও সেন্সিটিভিটি দিতে চাবেন, রেডিওথেরাপি দিতে চাবেন, ওই রেডিওথেরাপি সবচেয়ে কোন সেলগুলোর উপরে কাজ করবে? যারা এম ফেজে বসে আছে, ওদেরকে সে ডেস্ট্রয় করবে আগে। সো রেডিওথেরাপির কিন্তু নিজের কোনো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নাই, সে দেখে কোন বেটা এম ফেজে বসে আছে। দিস ইজ ওয়াই যে সকল সেলগুলো আমাদের বডিতে র্যাপিডলি গ্রোয়িং, সো মুখে আলসারেশন হবে, স্কিন এক্সক্রিয়েশন হবে, ডায়রিয়া হইতে থাকবে। কারণ কি? আপনার এপিথেলিয়াল শেডিং হচ্ছে, চুল পড়ে যাবে। কারণ ও তো চেনে না কে ভালো আর কে মন্দ, কোনটা ক্যান্সার আর কোনটা ক্যান্সার না। দিস ইজ ওয়াই কেমো ডুইং দ্য সেম থিং। ওকে, এই জন্য যখন একজন পেশেন্টকে আপনি অপারেশন করা হলো, বলা হয় যে আপনি আগামী সপ্তাহ থেকে কেমো শুরু করবেন, উনি 3 মাস পরে এসে বললো টাকা জোগাড় করতে পারেনি, আরও 2 মাস পরে আসতে পারবো কিনা? নো, বাই দিস টাইম the rest of the cells has gained the tremendous capacity to develop. আমরা আরেকটু পরে কথাগুলো জানবো। আসেন এবার 7 নম্বর পেজে, পরীক্ষা কেন্দ্র একটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যানাদার ইজ, পরীক্ষা আসছিল লেট এম নামে একটা শব্দ ছিল, লেট এম। রেডিও সেন্সিটিভিটিতে এম ফেজ আর লেট এম ছিল। আপনার অ্যান্সার কোনটা হবে? লেট এম, মানে যত লেটে থাকবে তার রেডিও সেন্সিটিভিটি হচ্ছে তত বেশি। এম এর থেকে যত, হ্যাঁ ঠিক, ডিভাইড হওয়ার আগ পর্যন্ত টেলোফেজে গিয়ে। কোন ভিজিবিলিটি? ভিজিবলটা তো পুরাটাই, আচ্ছা এম ফেজ ভিজিবিলিটির কারণে না। ভিজিবিলিটি হচ্ছে আমি দেখি, এটা তো কোনো তার ইয়া না, এটা হচ্ছে তার মানে হয়তো বা দেখা যাচ্ছে ইম্যাচিওর অবস্থায় স্ট্রাকচারাল ইয়েটা হচ্ছে রেডিওথেরাপির জন্য সবচেয়ে সেন্সিটিভ। ঠিক আছে, আপনি যেই শীত আমি সহ্য করতে পারি সেই শীত কিন্তু একটা ছোট বাচ্চা মানে একদিনের বাচ্চা সহ্য করতে পারবে না। সুতরাং আপনি শীত দিয়ে কাকে মেরে ফেলতে পারবেন? ছোট বাচ্চাটাকে। ঠিক আছে, হাইপোথার্মিয়া, এটা কিন্তু আপনি জানেন আমাদের ইয়ে স্যার ছিল যে পেডিয়াট্রিক্সের দাড়িওয়ালা স্যার, মানে কি জানো খুব বিখ্যাত না, ইমার খান স্যার তো দাড়ি ছিল না। না, মোল্লা স্যারের দাড়ি নেই, নামটা ভুলে গেলাম। স্যারের কিন্তু একটা স্টাডি ছিল যে শিশু মৃত্যুর একটা হচ্ছে মানে মায়েরা রাতে বাচ্চাটাকে টেক কেয়ার করতে করতে লেট নাইটে গিয়ে তারা গভীর ঘুমে চলে যায়, বাচ্চারা ওই সময় কি করে ওপেন হয়ে থাকে, হ্যাঁ ওপেন হয়ে থাকে, হাইপোথার্মিয়াতে বাচ্চা মরে যায়। ইনফ্যান্ট মর্টালিটির এটা একটা কারণ, এটা স্যার একটা স্টাডি ছিল। আসেন তাহলে আমরা এখন 7-এ ক্যান্সারাস সেলের মধ্যে আলাপ করি। সো তাহলে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন এস ফেজে দেখেছেন, এখানে ছোট ছোট কিছু পয়েন্ট আছে ছবিটার সাথে, এগুলো কিন্তু পরীক্ষার স্টিম, এগুলো আপনার কাজে লাগবে, পড়তে থাকবেন। চলে যান সামনের দিকে। এবার আসেন পেজ নাম্বার 8-এ, ডিফারেন্সিয়েশন অ্যান্ড অ্যানাপ্লাসিয়া। ডিফারেন্সিয়েশন অ্যান্ড অ্যানাপ্লাসিয়া। ডিফারেন্সিয়েশন মানে কি? আমি ডিফারেন্স করতে পারি কিনা, আমি ডিফারেন্স করতে পারি কিনা। একটা 100টা এরকম 100টা বোতল আপনার সামনে দিয়ে দিলে এদের মধ্যে কোনো পার্থক্য করতে পারবেন? পারবেন না। সো দিজ আর, আমি এটা করতে পারছি না, আলাদা করে। সো বেসিক্যালি ডিফারেন্সিয়েশন হাউ আইডেন্টিক্যাল দ্য সেলস আর, একটা একটার সাথে কতটা সিমিলারিটিস। ওকে, এখানে অ্যানাপ্লাসিয়া শব্দটার অর্থ হচ্ছে টু রিটার্ন ব্যাকওয়ার্ড। টু রিটার্ন ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ডের মানে হচ্ছে ধরেন এক গাদা আরবিসি আপনার সামনে দিয়ে দেওয়া হলো, ম্যাচিউর্ড আরবিসি, আপনি এদের মধ্যে দেখবেন হ্যাঁ দিজ আর ওয়েল ডিফারেন্সিয়েট, চমৎকার একই রকম দেখতে সব কিছু, কিন্তু এর মধ্যে যদি একটা ইরাইথ্রোব্লাস্ট চলে আসে, ওকে আলাদাভাবে করা যাবে না। কেন আলাদা করা যাবে? ইট হ্যাজ গট ইটস নিউক্লিয়াস।
তাই না? সো কোনো একটা স্যাম্পলের মধ্যে আপনি যখন প্রচুর নিউক্লিয়াসযুক্ত আরবিসি পাবেন, তখন আমি বুঝবো কি যে ম্যাচিউরগুলো কেমন জানি পেছনের দিকে হাঁটা শুরু করেছে, ঠিক কি না? পেছনের দিকে হাঁটা মানে পেছনের ইতিহাসে ওর একটা নিউক্লিয়াস আছে না, ইরেথ্রোব্লাস্টের তো নিউক্লিয়াস থাকে। সো তার হ্যাঁ ইমম্যাচিউর আরবিসি তখন থাকে। সো আমার তখন ধারণা হবে যে কী ব্যাপার, এই স্যাম্পলটা পেছনের দিকে যাত্রা আসলে কি পেছনের দিকে যাচ্ছে না পেছন থেকে বেশি বেশি আসতেছে, বেশি বেশি তৈরি হচ্ছে। এই জায়গাটাকে আমরা বলছি অ্যানাপ্লাসিয়া। ওকে, অ্যানাপ্লাসিয়ার আগে এখানে একটা ছোট গল্প শোনেন, আমি ওই জিনিসটা ভালো করে অনুধাবন করার চেষ্টা করেন। ছবিটা আমরা সেল ইনজুরি যেদিন পড়ব, দেখবেন কোন একটা এলাকায়, ঠিক আছে, ধরেন একসময় রেক্ট্যাঙ্গুলার বা চারকোনা সেলরা সুখে শান্তিতে বসবাস করত। ওকে, এমত অবস্থায় এই সেলগুলোর উপরে কি হলো, নির্যাতন করা শুরু হলো, নানা ধরনের নির্যাতন, ঠিক আছে, এনভায়রনমেন্টাল, হরমোনাল, টক্সিন, আলট্রাভায়োলেট রে, আয়নাইজিং রেডিয়েশন, অর্গানিজম, হোয়াট আর দ্য যা হোক সো অন। ওকে, এই সেলগুলো কি করলো, প্রথমবার নিজেদেরকে কি করলো, সে এটার সাথে পরিবেশের সাথে সে মানায় নেওয়ার চেষ্টা করলো, পরিবেশের মধ্যে মানায় নেওয়ার চেষ্টা করলো। এর মধ্যে যারা দুর্বল চিত্ত তারা কি করলো, নিজেদেরকে গুটিয়ে নিল। এই গুটিয়ে নেওয়াটাকে আমরা বলি কি, অ্যাট্রফি। সেল ইনজুরির দিন পড়বেন। যেগুলো একটু সাহসী সেগুলো ব্যায়াম ট্যাম করে এগুলো ঠেকানোর চেষ্টা করলো, তার নাম হচ্ছে কি, হাইপারট্রফি। যেগুলো একটু বনেদি বংশের ভাই ব্রাদার জোগাড় করে এনে ফেস করার চেষ্টা করলো, তার নাম হলো হাইপারপ্লাসিয়া। আর যেগুলো সুযোগ সন্ধানী সেগুলো কি করলো, নিজের চরিত্র বদল করে ফেললো, ঠিক আছে, হাইব্রিড হয়ে গেল। এই হাইব্রিডদের নাম কি, মেটাপ্লাসিয়া। ওকে, when an adult type of cell transform into another type of adult cell, this is called metaplasia. So metaplasia চারকোনাদের এই সোসাইটিতে মেটাপ্লাস্টিক চেঞ্জের মাধ্যমে হঠাৎ করে দেখা গেল 3 কোনা সেলের আবির্ভাব হয়েছে। এই এলাকায় 3 কোনা সেলের আবির্ভাব কেন, ডিউ টু রিপ্রোগ্রামিং অফ দ্য স্টেম সেল। পুরো স্টেম সেলের প্রোগ্রামিং চেঞ্জ হয়ে গেছে। ইট ইজ দ্য নর্মাল ইনহ্যাবিটেন্টস টু দ্য সোসাইটি, ইট ইজ এ নর্মাল ইনহ্যাবিটেন্ট টু দ্য সোসাইটি, বাট এই এলাকায় 3 কোনাদের থাকার কথা ছিল না। লাইক এ সিস্টার, শি ইজ এ নার্স, ইজ এ নর্মাল ইনহ্যাবিটেন্ট ইন ইউর হসপিটাল, বাট ইন দ্য জেনেসিস ক্লাসরুম শি ইজ মেটাপ্লাস্টিক সিস্টার। ওকে, সে তো এখান থেকে তার থাকার কথা না, ঠিক আছে। দিস ইজ ওয়াই এই জিনিসটা কিন্তু কি হবে, আপনি সেল ইনজুরির দিনে দেখবেন যে একই কলামনার এপিথেলিয়াম, it lies in the stomach, same columnar it lies in the intestine, but the environments are different. Why? In the stomach it is acidic, in the intestine it is alkaline. So ওই ইন্টেস্টাইনের অ্যালকালাইন যখন স্টোমাকে এসে ভিড় করবে তখন কি হবে, ঝামেলা তৈরি হবে না? সো ওইটাকে আমরা তখন বলি ইন্টেস্টাইনাল টাইপ অফ মেটাপ্লাসিয়া ইন দ্য স্টোমাক। ইটস এ মেটাপ্লাস্টিক চেঞ্জ। সেম থিং, ওই ঘটনাটা যখন ইসোফেগাসে ঘটবে তার নাম হয়ে যাবে ব্যারেটস ইসোফেগাস। নর্মালি তখন তার থাকার কথা না। সো দেয়ার ইজ মেটাপ্লাস্টিক চেঞ্জেস আর দেয়ার। তাও ভালো ছিল, 4 কোনার জায়গায় 3 কোনা হলো। কিছুদিন পরে এই নির্যাতন কিন্তু চলছে, উনি বিড়ি খেয়েই যাচ্ছেন, ঠিক আছে। ওই এলাকাতে কি হলো, এই 4 কোনা 3 কোনাদের এলাকায় হঠাৎ করে লম্বা লম্বা সেলের আবির্ভাব হলো। তাও তো ভালো, 4 কোনা 3 কোনা ছিল, এখন তো কোনো কোনাও নেই। তখন কি বলবেন, অ্যাবসলিউটলি ডিসঅর্ডার্ড গ্রোথ। When there is disordered growth, you can identify this disorder is called dysplasia. Dysplasia. ওকে, তাও ভালো ছিল, কারণ সেখানে প্রতিদিন 10টা সেল তৈরি হতো পার ডে, পরিমাণ ছিল কম। হঠাৎ করে এমন কি হলো, their changes are so devastating that ওই 4 কোনা 3 কোনাদের এলাকায় কি হলো, এই সেই লম্বা লম্বা সেলগুলো 10,000 পার ডে তৈরি হওয়া শুরু হলো। 10,000। What happened? কি হলো?
এটা ব্যাখ্যা হচ্ছে দ্য মাইটোটিক রেস ইজ ট্রিমেন্ডাসলি হাই, ইটস বিয়ন্ড ইস কন্ট্রোল। যেখানে বাইপোলার থাকে সেখানে ট্রাইপোলার, টেট্রাপোলার, কোয়াড্রিপোলার, বাইজের ফিচার নিয়ে সে কী করছে, বিজারি ফিচার নিয়ে সে কী করছে, ডেভেলপ হওয়া শুরু করেছে। শুধু তাই না, এই যে তার এপিডার্মিস, ডার্মিস, বেসমেন্ট মেমব্রেন, ইট ইজ এ সো টাফ স্ট্রাকচার টু পায়ার্স। এই যে আগে যে 10,000 সেল তৈরি হচ্ছে, আগে 10টা হতো, ওকে এখন জায়গা করে দিতে হবে না? যদি জায়গা করে দিতে হয় সে কোথায় যাবে? প্রথমে সফটেন এরিয়াগুলোর মধ্যে সে সোয়ালন হওয়া শুরু হবে। কিন্তু যদি বেশি বেয়ারা হয় তখন এক পর্যায়ে কী হবে, সে নিচের দিকে যাওয়া শুরু করবে। কোন দিকে? এপিডার্মিস, ডার্মিস, বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেন ভেদ করা এত সহজ না, বিকজ ইট ইজ ফর্মড উইথ দ্য কে বেসিক্যালি টাইপ 1 অ্যান্ড টাইপ 3 কোলাজেন্স। বেসমেন্ট কিছু কিছু স্ট্রাকচার আছে দিস আর ভেরি ডিফিকাল্ট টু পায়ার্স ফর দি টিস্যু। টিস্যু সহজে এগুলোকে পায়ার্স করতে পারে না। এর মানে একটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, আর্টারিওল, কার্টিলেজ, এগুলোকে সহজে ফুটো করা যায় না। কিন্তু যেগুলো বেয়ারা, ওরা নিচের দিকে যাত্রা শুরু করবে। ঠিক আছে? আরেকটা ডেঞ্জারাস জিনিস আছে, এই পর্যন্ত until that period everything can reverse, but এরপরে যখন চলে যাবে this is totally irreversible and this is called neoplasia. So dysplasiaর সাথে নিউপ্লাসিয়ার ডিফারেন্স কি? ডিসপ্লাসিয়ার সাথে নিউপ্লাসিয়ার ডিফারেন্স হচ্ছে 3টা। নাম্বার 1, তার মাইটোটিক রেট ইজ কে নট সো হাই, আর এটা মাইটোটিক রেট কি ট্রিমেন্ডাসলি হাই। এটা হচ্ছে রিভার্সিবল, এটা হচ্ছে ইররিভার্সিবল। ওকে, এটা বেসমেন্ট মেমব্রেন ক্রস করার মতো এত দুঃসাহস দেখায় না, বাট নিউপ্লাসম হ্যাজ the capacity to pierce the basement membrane. Okay, so this is how we have got neoplastic. পরীক্ষা আসবে, আপনি ভালো করে দেখেন, আপনাকে এমত অবস্থায় ক্যান্সার এটা স্যাম্পল দেওয়া হলো, তো এই স্যাম্পল দেওয়া হওয়ার পরে আপনি এখান থেকে একটা স্যাম্পল নিলেন, দেখেন এইখান থেকে একটা স্যাম্পল নিলেন, স্যাম্পল 1। আপনি এইখান থেকে একটা স্যাম্পল নিলেন, স্যাম্পল 2। এবার আপনি এইখান থেকে একটা স্যাম্পল নিলেন, কি এটা স্যাম্পল, ওকে, স্যাম্পল 3। তিনটা স্যাম্পল নিয়ে বায়োপসিতে আপনার কাছে পাঠানো হলো। বলেন কোন স্যাম্পলটা ভালো? স্যাম্পল কেন বললেন? ওয়েল ডিফারেন্সিয়েটেড। কি দেখে বুঝলেন ওয়েল ডিফারেন্সিয়েটেড? কি জিনিস দেখলেন? কি জিনিস দেখা হলো? কোথায় দেখলেন? কোথায় দেখলেন? আন্ডার দি মাইক্রোস্কোপ। আন্ডার দি মাইক্রোস্কোপ কি দেখলেন? নো, আন্ডার দি মাইক্রোস্কোপ আপনি যাহা দেখলেন বেসিক্যালি এই সেলটার মরফোলজি দেখলাম। তার মানে হচ্ছে দিস সেলস আর মরফোলজিক্যালি সেম, আইডেন্টিক্যাল না? সো দি ফার্স্ট ওয়ান, কিন্তু এখানে কি একই রকম মরফোলজি আছে? এখানে কি সে মরফোলজি পাবো? সো দেয়ার ইজ প্লিউমরফিজম ওই পাশে, ঠিক না? নাম্বার টু হচ্ছে এই সেলগুলো প্লিউমরফিজম। নাম্বার 2, এটার যে নিউক্লিয়াসটা, এটা তার টোটাল সেল ডায়ামিটারের তুলনায় নিউক্লিয়াসটা 4 গুণ বা 6 গুণ ছোট হয়, ছোট। কিন্তু এখানে যখন যাবে ইভেন 1:1, ইভেন 1:1, এত বড়। এটার মাইটোটিক রেট কি রেগুলার, বাইপোলার, এখানে কি ট্রাইপোলার, টেট্রাপোলার, কোয়াড্রিপোলার, বাইজেরি ফিচার, ঠিক আছে, বাইজেরি ফিচার। এরপরে আসেন, এটা ডিএনএ অ্যাক্টিভিটিস কি হবে? রেগুলার। ওখানে কি হবে? ট্রিমেন্ডাস ক্যাপাসিটি, গাদি গাদি ডিএনএ থাকবে যাতে সে দ্রুত ভাগ হয়ে সেল তৈরি করতে পারে, পলিপ্লয়েডি নেচারে সে বড় হইতে থাকবে, ঠিক না? সো এরকম একটা যখন ফিচার পাবেন, ওখানে যখন আপনি স্টেন করবেন, ইট উইল টেক ডার্ক স্টেন, হাইপারক্রোমাসিয়া। সো এখানে আমি প্লিউমরফিজম পাচ্ছি, এখানে আমি হাইপারক্রোমাসিয়া পাচ্ছি, এখানে অল্টার্ড নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিও পাচ্ছি, এখানে মাইটোটিক রেট ট্রিমেন্ডাসলি হাই, এখানে আমি নিচের দিকে বেসমেন্ট পর্যন্ত চলে গিয়েছে, এই ফিচার পাচ্ছি। দিজ আর দ্য ফিচার্স অফ এ ম্যালিগন্যান্ট সেল ইন এ ম্যালিগন্যান্ট এরিয়া, ঠিক না? কোথায় দেখলেন? কোথায় দেখলেন? আন্ডার দি মাইক্রোস্কোপ। পরীক্ষা এটাই আসবে, ইনফিনিট টেস্টার কোশ্চেন, হোয়াট আর দ্য ফিচার্স অফ এ ম্যালিগন্যান্ট সেল, হোয়াট আর দ্য ফিচার্স অফ এন অ্যানাপ্লাস্টিক সেল। দেখেন এটা পেজ নাম্বার কততে আছে? 8-এ গিয়ে দেখেন, ঝটপট দেখে ফেলেন, 1 2 3 4 5 6 7 8 দেখেছেন? এই কথাগুলো দেখা যায়, মনে পড়ে, ঠিক আছে?
লাস্টের শব্দটা ভালো করে খেয়াল করেন, ওখানে কি আছে? হেমোরেজ অ্যান্ড নেক্রোসিস খুঁজে পাওয়া গেছে। আমি যদি আপনাকে বলি ফলোইং আর দ্য ফিচার্স অফ অ্যান অ্যানাপ্লাস্টিক সেল, বলেন তো প্লিউমারফিজম, হাইপারক্রোম্যাটিক নিউক্লিয়াস, ফর্মেশন অফ টিউমার জায়ান্ট সেল, একসাথে বের হতে গিয়ে তারা জায়ান্ট সেল তৈরি করবে। ওকে, একসাথে বের করে জায়ান্ট সেল নিয়ে আমি আবার কথা বলবো সেল ইনজুরির দিন। নেক্রোসিস পাওয়া যাবে, হেমোরেজ পাওয়া যাবে। আচ্ছা, এবারে আমি আপনাকে সেকেন্ড একটা কোশ্চেন করি, ফলোইং আর দি ডায়াগনস্টিক ফিচার্স অফ এ ম্যালিগন্যান্ট সেল। প্রশ্নটাকে ধরতে পেরেছেন? কি বলেছি? ডায়াগনস্টিক। এখন বলেন তো প্লিউমারফিজম, মাইটোসিস, অল্টার্ড মাইটোসিস হবে না? হবে। হাইপারক্রোমেশিয়া হবে, পোলারিটি লস হবে, হবে। বেসমেন্ট মেমব্রেন ফুটো থাকবে, থাকবে না? হেমোরেজ থাকবে, নেক্রোসিস থাকবে। বাট এর মধ্যে কোনো ফলস আছে? নাই। কথা বুঝে নেন, যদি ডায়াগনস্টিক শব্দটা থাকে, ডায়াগনস্টিক ফিচার, তাহলে হেমোরেজ আর নেক্রোসিস ফলস। কেন? নেক্রোসিস আর হেমোরেজ কি ক্যান্সার ছাড়া অন্য কোথাও হতে পারে না? তাহলে ওই জিনিস দেখলে কি আপনি বলবেন যে এখানে ক্যান্সার হয়েছে? নো। ঠিক আছে, কিন্তু প্লিউমারফিজম সব জায়গায় হবে না, নিউক্লিয়ার সাইটোপ্লাজম অল্টার চেঞ্জেস হবে না, সব জায়গায় হবে না। সো দিস ইজ নট দি ডায়াগনস্টিক ফিচার অফ এ ম্যালিগন্যান্ট সেল। আপনি এটা দেখে ডায়াগনোসিস করতে পারবেন। ক্যান আই মেক ইউ ক্লিয়ার? ওকে, ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, এখন আগের পাতায় চলে আসেন, পেজ নাম্বার 5-এ। ওখানে দেখুন অনেকগুলো বৃত্ত আছে, 5 নাম্বার পেজে অনেকগুলো বৃত্ত আছে, দেখেছেন? এখানে একটা সেলের মধ্যে কি কি চেঞ্জ হতে পারে এটা নিয়ে কিছু কথা বলা আছে, খুঁজে পাওয়া যায়? ঠিক আছে, কি হতে পারে? নর্মাল গ্রোথ, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রফি, এতক্ষণ যা যা বলেছি। এখন আমাকে বলেন অল দ্য চেঞ্জেস, পরীক্ষা এখান থেকে ছোট্ট একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কোন কোন চেঞ্জগুলো রিভার্সিবল, কোনগুলো ইরিভার্সিবল। এখন আমাকে বলেন কোনটা রিভার্সিবল, কোনটা ইরিভার্সিবল। হ্যাঁ বলেন। অল আর রিভার্সিবল এক্সেপ্ট ম্যালিগন্যান্সি। হবে কেন? ম্যালিগন্যান্সি কি ইরিভার্সিবল? আমি তো এক্সেপ্ট বলেছি। অল আর রিভার্সিবল এক্সেপ্ট নিওপ্লাসিয়া আর অ্যানাপ্লাসিয়া আর ম্যালিগন্যান্সি। আর কিছু আছে? এখানে যে হলুদগুলো আছে সেগুলো হচ্ছে ইরিভার্সিবল। ওকে, ডিসপ্লাসিয়া কি রিভার্সিবল না ইরিভার্সিবল? আপনার ছবি কি বলে? ডিসপ্লাসিয়া ক্যান রিভার্স, ডিসপ্লাসিয়া ক্যান রিভার্স। আসেন তাহলে পাতা উল্টে চলে যান, এই জিনিসটা এবার আসেন 8 নাম্বার 9 নাম্বার পেজে চলে আসেন। ডিসপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া বলেছিলাম ডিটেইল পড়তে হবে, তাই না? এখানে যে লাইনগুলো আছে সেগুলো পড়তে থাকবেন, নিচে নামতে থাকেন।